জার্মান গ্রামারের এই গোলকধাঁধায় সবাইকে উষ্ণ স্বাগতম। জার্মান বাক্য গঠনের পেছনে যে অসাধারণ একটি লজিক বা বলা যায় আর্কিটেকচার কাজ করে, আজকের এই এক্সপ্লেনারের ঠিক তার গভীরেই প্রবেশ করা হবে। এখানকার মূল ফোকাস হচ্ছে জার্মান সাবঅর্ডিনেট ক্লজ, যাকে জার্মান ভাষায় বলা হয় নেবেনজিটসে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ 9টি কানেক্টর। তো চলুন আর দেরি না করে জার্মান বাক্যের আসল রহস্য উন্মোচন করা যাক। আমাদের আজকের আল্টিমেট আর্কিটেকচারাল ব্লুপ্রিন্টটি কিন্তু বেশ সাজানো গোছানো। প্রথমে থাকছে সাবঅর্ডিনেট ক্লজের মূল নিয়ম, এরপর স্ট্রাকচার ও কমার ব্যবহার নিয়ে আলোচনা। তৃতীয় ধাপে দেখা হবে মডেল, পারফেক্ট এবং সেপারেবল ভার্বগুলো কিভাবে কাজ করে। এরপর জানা যাবে 9টি নির্দিষ্ট কানেক্টরের বিস্তারিত ব্যবহার এবং সব শেষে থাকবে একটি মাস্টার টেবল, যা পুরো বিষয়টিকে একেবারে জলের মতো পরিষ্কার করে দেবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, যেখানে জার্মান ক্লজের সবচেয়ে মৌলিক বিল্ডিং ব্লকগুলো নিয়ে আলোচনা করা হবে। শুরুতেই জেনে নেওয়া দরকার এই নেবেনজাটস জিনিসটা আসলে কি। সহজ কথায় জার্মান ভাষায় নেবেনজাটস মানে হলো উপবাক্য বা সাবঅর্ডিনেট ক্লজ। এই বাক্যগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো এরা একা একা কোনো পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। একটি নেবেনজাটস সবসময় একটি মেইন সেন্টেন্স বা হাউপটসাচের ওপর নির্ভরশীল থাকে, আর এটি শুরু হয় একটি কনেক্টর বা সংযোগকারী শব্দ দিয়ে, মানে কানেক্টর ছাড়া এদের যেন কোনো অস্তিত্বই নেই। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় অংশে, জার্মান সাবঅর্ডিনেট ক্লজের সবচেয়ে বড় এবং অপরিবর্তনীয় গোল্ডেন রুল। রুলটি হল নেবেনজাটসে ভার্ব বা ক্রিয়াপদ সবসময় বাক্যের একেবারে শেষে চলে যাবে। ব্যাপারটাকে একটা শক্তিশালী চুম্বক বা ম্যাগনেটের মতো কল্পনা করা যেতে পারে। কানেক্টর বা সংযোগকারী শব্দটি হল সেই শক্তিশালী চুম্বক, যা বাক্যের ভার্বটিকে ধাক্কা দিয়ে বা বিকর্ষণ করে একেবারে বাক্যের শেষ প্রান্তে পাঠিয়ে দেয়। লজিকটা দারুণ, তাই না? এই বেসিক ফর্মুলাটি একটু খেয়াল করলেই বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে। ফর্মুলাটি হলো প্রথমে হাউপটসাচ, তারপর একটি কমা, এরপর কানেক্টর, তারপর সাবজেক্ট, এরপর বাক্যের বাকি অংশ এবং একেবারে শেষে ভার্ব। একটা উদাহরণ দেখা যাক। ইশ লের্নে ডয়েচ weil ich in Deutschland arbeiten möchte। এখানে ইশ লের্নে ডয়েচ হলো মেইন সেন্টেন্স, এরপর weil হলো কানেক্টর, ich সাবজেক্ট, in Deutschland arbeiten বাক্যের বাকি অংশ এবং möchte ভার্বটি চলে গেছে একেবারে শেষে। মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে পার্থক্যটা একটু ভাবুন। মেইন ক্লজে সাধারণত বলা হয় ইশ গেহে নাক হাউজে, যেখানে গেহে ভার্বটি দিব্যি দ্বিতীয় অবস্থানে বসে আছে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজে গেলেই এটি হয়ে যায় weil ich nach Hause gehe, অর্থাৎ ভার্বটি ছিটকে চলে গেল একদম শেষে। বেসিক ফাউন্ডেশন তো জানা হয়ে গেল, এবার নজর দেয়া যাক কাঠামোগত কিছু বৈচিত্র্য এবং কমা ব্যবহারের অত্যন্ত কড়াকড়ি নিয়মগুলোর দিকে। অনেকের মনে একটি খুব সাধারণ প্রশ্ন আসতে পারে, নেবেনজাটস যদি বাক্যের শুরুতে আসে তখন কি হবে? জার্মান ভাষায় ভার্ব সবসময় মেইন ক্লজের দ্বিতীয় অবস্থান বা সেকেন্ড পজিশনে থাকতে চায়, এটা তো জানাই আছে। তো যদি নেবেনজাটস পুরো বাক্যের প্রথম অবস্থান বা ফার্স্ট পজিশনটি একাই দখল করে নেয়, তাহলে মেইন ক্লজের ভার্বটি কোথায় যাবে? সহজ হিসাব, এটি কমার ঠিক পরপরই বসে যাবে। উদাহরণটা লক্ষ্য করা যাক। weil ich krank bin, bleibe ich zu Hause। এখানে weil ich krank bin হল নেবেনজাটস, যা একদম শুরুতে বসেছে, তাই কমার ঠিক পরেই মেইন ক্লজের ভার্ব bleibe বসেছে এবং তারপর সাবজেক্ট ইশ বসেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল জ্যোতিচিহ্নের ব্যবহার। জার্মান ব্যাকরণের এটি একটি অত্যন্ত কঠোর আইন যে নেবেনজাটসের আগে একটি কমা অবশ্যই লাগবে। এটি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। উদাহরণস্বরূপ লক্ষ্য করুন কিভাবে কানেক্টরের ঠিক আগে কমা বসে দুটি ক্লজকে আলাদা করে দিয়েছে। Ich komme nicht, weil ich krank bin এবং er sagt, dass er müde ist। কমা ছাড়া কিন্তু এই বাক্যগুলো অসম্পূর্ণ। চলুন এবার আরও কিছু অ্যাডভান্সড আর্কিটেকচারাল ফিচারের দিকে নজর দেয়া যাক। সাবঅর্ডিনেট ক্লজে মোডাল ভার্ব, পারফেক্ট টেন্স এবং সেপারেবল ভার্বসগুলো সেই ম্যাগনেট বা চুম্বকীয় প্রভাবে কিভাবে আচরণ করে তা জানা অত্যন্ত জরুরি। প্রথমে আসি মোডাল ভার্বের নিয়মে। যদি সাবঅর্ডিনেট ক্লজে কোনো মোডাল ভার্ব থাকে, তবে মূল ভার্বটি তার ইনফিনিটিভ ফর্মে থাকবে এবং মোডাল ভার্বটি বাক্যের একেবারে শেষে চলে যাবে। উদাহরণগুলো শোনা যাক। weil ich nach Deutschland gehen möchte, weil ich Deutsch lernen kann, dass er Auto fahren möchte এবং wenn wir Fußball spielen wollen। লক্ষ্য করার বিষয় হল প্রতিটা বাক্যে মূল ভার্বটি তার অপরিবর্তিত রূপে বসেছে, আর কনজুগেটেড মোডাল ভার্বটি ওভাররাইড করে একেবারে সবার শেষে স্থানটি দখল করে নিয়েছে। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে নিয়মটি হল পার্টিসিপিচে আগে বসবে এবং সাহায্যকারী ভার্ব হাবেন বা সাইন একদম শেষে চলে যাবে। সাহায্যকারী ভার্বটি এখানে বাক্যের শেষ প্রান্তের নোঙর হিসেবে কাজ করে, যেমন weil ich viel gearbeitet habe, dass er nach Hause gegangen ist,
ভেনজি ডয়েচকে লন্ডহাট অবভলনিয়র স্পেডকে কমেনজেন্ড। প্রতিটি উদাহরণেই একটু খেয়াল করলে দেখা যাবে হাবেন বা সাইন ভার্বটি সবার শেষে গিয়ে নোঙর ফেলেছে। সেপারেবল বা বিভাজ্য ভার্বগুলোর আচরণ নেবেনজাতসে কিন্তু বেশ চমৎকার। মেন ক্লজে এই ভার্বগুলো সাধারণত ভেঙে যায়, কিন্তু নেবেনজাতসে এরা ভাঙবে না, বরং একেবারে আঠার মতো একসঙ্গে জুড়ে থেকে বাক্যের শেষে বসবে। যেমন মেন ক্লজে বলা হয় ইশ স্টেয়ে জিবেন উয়া আউফ, কিন্তু নেবেনজাতসে এটি হবে ভাইল ইহ জিবেন উয়া আউফ স্টেহে। তেমনিভাবে এয়ার রুফট মিহ আন হয়ে যায় ভাইল এয়া মিহ আন রুফট, এবং ইহ কাউফে আইন পরিবর্তন হয়ে দাঁড়ায় ভেন ইহ আইন কাউফে। আঠা দিয়ে জোড়া লাগানোর মতো, তাই না? এখন প্রবেশ করা হচ্ছে আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এখানে সেই 9টি নির্দিষ্ট বিল্ডিং ম্যাটেরিয়াল বা কানেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা হবে, যেগুলো এই সাবঅর্ডিনেট ক্লজগুলো তৈরি করে। আমাদের প্রথম কানেক্টরটি হল ভাইল, যার অর্থ কারণ। এর উদাহরণগুলো দেখা যাক। Ich bleibe zu Hause, weil ich krank bin, অর্থাৎ বাসায় থাকছি কারণ আমি অসুস্থ। Er lernt Deutsch, weil in Deutschland arbeiten möchte, সে জার্মান শিখছে কারণ সে জার্মানিতে কাজ করতে চায়। Wir können nicht kommen, weil wir keine Zeit haben, আমরা আসতে পারছি না কারণ আমাদের সময় নেই। Sie kauft ein Auto, weil sie Geld hat, সে গাড়ি কিনছে কারণ তার টাকা আছে। Ich trinke Wasser, weil ich Durst habe, আমি পানি পান করছি কারণ আমার পিপাসা পেয়েছে। এখানে একটা ব্যাপারে খুব সতর্ক হতে হবে। অনেকেই ভুল করে বলে থাকেন ভাইল ইহ বিন খাঙ্ক, এটি কিন্তু সম্পূর্ণ ভুল। সঠিক গঠনটি হবে ভাইল ইহ খাঙ্ক বেন। ম্যাগনেটের নিয়মটা ভুললে চলবে না। দ্বিতীয় কানেক্টরটি হল দাস, যার অর্থ যে। এটি সাধারণত তথ্য, মতামত বা নিজের চিন্তা প্রকাশ করতে ব্যবহৃত হয়। এর আগে সাধারণত জাগেন, দেঙ্কেন, গ্লাউবেন, হফেন বা ভিসেনের মতো ভার্বগুলো বসে। উদাহরণস্বরূপ ইশ ওয়াইজ ডাস ডু এরলিশ বিস্ট, আমি জানি যে তুমি সৎ। এয়ার জাগট ডাস আর মর্গেন কম্ট, সে বলে যে সে আগামীকাল আসবে। ভি হফেন দাস আলেস গুড ওয়েট, আমরা আশা করি যে সব ভালো হবে। ইশ দেঙ্কে দাস দয়শ শোয়ারেস্ট, আমি মনে করি জার্মান কঠিন। এবং জি গ্লাউট দাসের আর্টস্ট, সে বিশ্বাস করে যে সে ডাক্তার। নিজের মতামত জানাতে দাসের কোনো বিকল্প নেই। তৃতীয় কানেক্টর হল ভ্যান। মজার ব্যাপার হল এর দুটি ভিন্ন অর্থ রয়েছে। একটি হল শর্ত বা কন্ডিশন, এবং অন্যটি হল যখনই বা রিপিটেড অ্যাকশন। শর্ত বোঝাতে যেমন বলা হয় ইশ ক্ষমে ভ্যানিশ সাইট হবে, আমি আসব যদি আমার সময় থাকে। ভ্যান ডু ডচ ল্যান্সড ফিন্ডেস টু গুঠে আরবাইট, যদি তুমি জার্মান শেখো ভালো কাজ পাবে। ভ্যান এস রেগনেট ব্লাইবেন ভিয়েট সু হাউজে, যদি বৃষ্টি হয় আমরা বাসায় থাকব। আবার বারবার ঘটে এমন কাজের ক্ষেত্রে যখনই অর্থে ব্যবহৃত হয়, যেমন ভ্যান ইশ খাফে ট্রিঙ্কে খানিক নিঃশ্লাফেন, যখনই আমি কফি পান করি আমি ঘুমাতে পারি না। ভ্যান এর ফ্রাই হাত বিজুক ঠেরজাইনে এলটেন, যখনই তার ছুটি থাকে সে তার বাবা মাকে দেখতে যায়। ঠিক এই জায়গাতেই আলস এবং ভ্যান এর মধ্যে একটি বড় পার্থক্য বুঝে নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের জন্য এটি একটি ক্লাসিক ফাঁদ। আলস ব্যবহৃত হয় অতীতে মাত্র একবার ঘটেছিল এমন কাজের ক্ষেত্রে, যেমন এক্সপিলটা ফুসপাল আলসেহ ক্লাইনওয়া, আমি ফুটবল খেলতাম যখন আমি ছোট ছিলাম। আলসিয়া নাহ ডয়চল্যান্ড কাম কোনটে খাইন ডয়চ, যখন সে জার্মানিতে এসেছিল সে জার্মান জানত না। আলসভিয়া কিন্ডা ভারেন ভোন্টেন ভিয়া এম ডর্ফ, যখন আমরা শিশু ছিলাম আমরা গ্রামে থাকতাম। পার্থক্যটা খুব পরিষ্কার। আলস মানে অতীতের একটি নির্দিষ্ট ঘটনা, আর ভ্যান মানে শর্ত বা বারবার ঘটা কোনো ঘটনা। আমাদের পঞ্চম কানেক্টরটি হল অবভোল, যার অর্থ যদিও। এটি মূলত বিপরীত বা সাংঘর্ষিক ধারণা বোঝায়। এর লজিকটি বেশ মজার। প্রথম ক্লজে একটি সমস্যার কথা বলা হয় এবং দ্বিতীয় ক্লজে একটি সম্পূর্ণ অপ্রত্যাশিত কাজের কথা থাকে। উদাহরণগুলো শুনলে আরও ক্লিয়ার হবে। এ আলবাইটেড অবভোল এ ক্রাঙ্কেস্ট, যদিও সে অসুস্থ সে কাজ করছে। ইখ গেশ পাসিয়েন অবভোল এস রেগনেট, যদিও বৃষ্টি হচ্ছে আমি হাঁটতে যাচ্ছি। অবভোল জি ভেনিক গেল্ড হাট হিলফট জি আন্দারেন, যদিও তার কম টাকা আছে সে অন্যদের সাহায্য করে। ভেশপিলেন ফুটবল অবভোল এসকালটেস্ট, যদিও ঠান্ডা আমরা ফুটবল খেলছি। এরপর আছে ডামেট, যার অর্থ যাতে। একে বলা যায় ইনটেনশন বা লক্ষ্য নির্ধারণের কানেক্টর। উদ্দেশ্য বা লক্ষ্য বোঝাতে এটি ব্যবহৃত হয়। যেমন ইশ ল্যার্নে ডয়চ ডামেট ইশ ইন ডয়চল্যান্ড আরবাইটেন খান, আমি জার্মান শিখছি যাতে জার্মানিতে কাজ করতে পারি। এশ পার্ট ক্যাল্ট ডামেট আইন আউটো কাফেন খান, সে টাকা জমাচ্ছে যাতে গাড়ি কিনতে পারে। Wir sprechen langsam, damit du uns verstehen kannst, আমরা ধীরে কথা বলি যাতে তুমি আমাদের বুঝতে পারো। Sie arbeitet viel, damit ihre Kinder gut leben können,
সে অনেক কাজ করে যাতে তার সন্তানরা ভালোভাবে থাকতে পারে। এবার সময়ের সাথে সম্পর্কিত দুটি কানেক্টর একসাথে দেখা যাক, বিফোর অর্থাৎ আগে এবং নাখদেম অর্থাৎ পরে। প্রথমে B4 এর উদাহরণগুলো দেখা যাক। Ich lese ein Buch, bevor ich schlafe। ঘুমানোর আগে আমি বই পড়ি। Wasche die Hände, bevor du isst। খাওয়ার আগে হাত ধুয়ে নাও। Bevor er nach Deutschland ging, lernte er Deutsch। জার্মানিতে যাওয়ার আগে সে জার্মান শিখেছিল। Ich dusche, bevor ich zur Arbeit gehe। কাজে যাওয়ার আগে আমি গোসল করি। ঠিক এর বিপরীত চিত্রটি দেখা যায় নাখদেমের ক্ষেত্রে। Ich ging spazieren, nachdem ich gegessen hatte। খাওয়ার পরে আমি হাঁটতে গিয়েছিলাম। Nachdem wir gearbeitet hatten, tranken wir Tee। কাজ করার পরে আমরা চা পান করেছিলাম। Er bekam einen Job, nachdem er Deutsch gelernt hatte। জার্মান শেখার পরে সে চাকরি পেয়েছিল। Nachdem ich aufgestanden bin, trinke ich Kaffee। আমাদের সর্বশেষ কানেক্টরটি হল während, যার অর্থ যখন বা while। এটি ব্যবহৃত হয় যখন দুটি কাজ ঠিক একই সাথে চলতে থাকে। উদাহরণগুলো হল Ich höre Musik, während ich lerne। আমি পড়ার সময় গান শুনি। Während er kochte, telefonierte er। সে রান্না করার সময় ফোনে কথা বলছিল। Wir redete, während wir spazieren ging। আমরা হাঁটার সময় কথা বলছিলাম। Während ich arbeite, trinke ich Kaffee। আমি কাজ করার সময় কফি পান করি। একই সাথে দুটো কাজ আর কানেক্টর হল während। দেখতে দেখতে আমরা আমাদের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ জার্মান বাক্য গঠনের যে সিস্টেমটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো, চলুন এবার সে সম্পূর্ণ চিত্রটি একসাথে এক নজরে দেখে নেওয়া যাক। এখানে রয়েছে সেই ফাইনাল মাস্টার টেবিল বা আল্টিমেট মাস্টার ব্লুপ্রিন্ট। এখানে সবকটি 9টি কানেক্টরের বাংলা অর্থ এবং তাদের স্ট্রাকচার একসাথে দেওয়া আছে। এই টেবিলটির একটি স্ক্রিনশট নিয়ে রাখা যেতে পারে, যা জার্মান সাবঅর্ডিনেট ক্লজ মনে রাখার জন্য সবচেয়ে কার্যকর উপায় হিসেবে কাজ করবে। ভাইল থেকে শুরু করে ভ্যাহেন পর্যন্ত প্রতিটি শব্দ কিভাবে বাক্যের ভার্বটিকে চুম্বকের মতো ঠেলে শেষে পাঠিয়ে দেয় তা এই টেবিলে অত্যন্ত সুন্দরভাবে সারসংক্ষেপ করা হয়েছে। এটা একেবারে মাস্টারপিস। আজকের এই বিশ্লেষণ শেষে সবার জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। জার্মান গ্রামারের এই কঠোর আর্কিটেকচারাল লজিকগুলো তো জানা হলো, কিন্তু এই নিয়মগুলোকে কিভাবে প্রতিদিনের স্বতঃস্ফূর্ত জার্মান কথোপকথনে সাবলীলভাবে প্রয়োগ করা যাবে? এই নিয়মগুলোর ক্রমাগত অনুশীলনের মাধ্যমেই কিন্তু জার্মান ভাষায় দক্ষতা অর্জন সম্ভব। নতুন কিছু শিখতে এবং এই নিয়মগুলোকে বাস্তব জীবনে কাজে লাগাতে থাকুন। আমাদের এই আয়োজনটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।